বেগম জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইনের বাইরে কিছু করার নেই, গণভবনে প্রধানমন্ত্রী। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। ভোরের সময়ের সঙ্গে আছি শায়লা রহমান ইমা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মানবিকতা দেখিয়ে বাসায় থাকা ও চিকিৎসা নেয়ার সুযোগ দেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাকিটুকু আইনিভাবেই মোকাবেলা করতে হবে। গতকাল বিকেলে যুক্তরাজ্য ও ফ্রান্স সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এছাড়া সম্প্রতি ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা নির্বাচন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান আওয়ামী লীগ প্রধান। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। 2 সপ্তাহ জুড়ে ইউরোপের 2টি দেশে রাষ্ট্রীয় সফরে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লাসগোর COP26, লন্ডন এবং ফ্রান্স সফরের আদ্যপান্ত জানাতে বুধবার বিকেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন। আমি ক্ষমতায় আসতে পেরেছি। জাতিকে বিস্তারিত তথ্য অবহিত করতে এই প্রেস কনফারেন্সে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। কার্যালয় প্রান্তে উপস্থিত গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। 2009 থেকে 2021 আজকে বাংলাদেশের এ সময় উঠে আসে জলবায়ু সম্মেলন থেকে শুরু করে দেশের বাজার পরিস্থিতির ইস্যুও। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ববাজারের ঊর্ধ্বমুখী প্রবণতার কারণেই দেশের বাজারে বেড়েছে ডিজেল কেরোসিনের দাম। উচ্চ মূল্যে কিনে সর্বনিম্ন মূল্যে যে দিচ্ছি এবং সেখানে একটা বিরাট অঙ্কের যে ভর্তুকি দিচ্ছি, এটা সামঞ্জস্য কিভাবে করব, এটা যদি আমাদের বুদ্ধিজীবীরা বা আপনারা সাংবাদিকরা একটু পরামর্শ দেন তাহলে আপনারা যেভাবে বলবেন সেভাবে করে দেবো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু এই বিষয়টা একটু আপনাদের বিবেচনা করতে হবে। দেখুন, আমি গালভরা সবাই মন রক্ষা করে কথা বলে আমার ক্ষমতা থাকার দরকার নাই। যেটা বাস্তবতা আমি সেটা বলবো, কারণ দেশটা যখন আমি চালাচ্ছি দায়িত্বটা অবশ্যই আমাকে নিতে হবে। ভালো মন্দ সবই আমাকে নিতে হচ্ছে, আমি নিচ্ছি। উঠে আসে সম্প্রতি ইউপি নির্বাচনে সহিংসতার প্রশ্ন। সরকার প্রধান বলেন, বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিকভাবেই ব্যবস্থা নেবে তার দল। আমরা শুধু চেয়ারম্যানের পদে আমরা প্রতীক দিচ্ছি, কিন্তু সেখানে মেম্বারদেরও ইলেকশন হয়, সেখানে কোনো প্রতীক থাকে না। কিন্তু আপনারা যদি ঘটনাগুলি দেখেন, এই মেম্বারদের মধ্যেও গোলমাল, হানাহানি মারামারিটা ঠিক কোথায় কোথায় কাদের মধ্যে হচ্ছে সেটা আপনারা দেখেন। আমার দলের ভিতরে যেগুলি হবে আমরা অবশ্যই সেগুলি ব্যবস্থা নেব। যারাই দলের সিদ্ধান্তের বাইরে কাজ করেছে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব, সেটা আমরা ছাড়ব না। সাজা ভোগ করা বেগম খালেদা জিয়ার অসুস্থতার প্রসঙ্গেও প্রশ্ন তোলেন গণমাধ্যম কর্মীরা। প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, যতটুকু মানবিকতা তার জন্য দেখানো সম্ভব তা করা হয়েছে, বাকিটুকু বিএনপি নেত্রীকে আইনি পথেই মোকাবিলা করতে হবে। খালেদা জিয়াকে যে কারাগার থেকে বাসায় থাকতে দিচ্ছি, চিকিৎসা করতেছি, এটাই কি বেশি না? আপনাকে যদি কেউ হত্যা করার চেষ্টা করতো, আপনি কি তাকে গলায় ফুলের মালা দিয়ে নিয়ে আসতেন? বলেন আমাকে। অমানুষ না দেখেই তাকে আমরা অন্তত তার বাসায় থাকার ব্যবস্থাটুকু, আমার এক্সিকিউটিভ অথরিটি আমার হাতে যতটুকু আছে আমি সেটুকু দিয়ে তাকে বাসায় থাকার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি। বাকিটা আইনগত ব্যাপার। এখন সে অসুস্থ, যেমন বলবো না, রাখে আল্লাহ মারকে, মারি আল্লাহ রাখে কি, সেটাই মনে করে বসে থাকেন। বিএনপির সাংগঠনিক শক্তি নেই বলেই দলটি নির্বাচন এড়িয়ে ভিন্ন পথ অবলম্বন করতে চায় বলেও উল্লেখ করেন সরকার প্রধান। ক্ষমতার বাইরে এদের টিকে থাকার কোনো সম্ভাবনা নেই, কারণ এদের শিকড়ের জোর নেই। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয় দিনে স্বাচ্ছন্দ্যেই টিকা নিলেন রাজধানীর বস্তিবাসী। পরিকল্পিত ব্যবস্থাপনার কারণে কেন্দ্রে ভিড় ছিল কম। তোহা খান তামিমের রিপোর্ট। 4 লাখ মানুষের বসবাস এ বস্তিতে 18 বছরের ঊর্ধ্বে পর্যায়ক্রমে সবাইকে আনা হবে টিকার আওতায়। জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ কেন্দ্রে নিয়ে গেলে স্বেচ্ছাসেবীরা তাৎক্ষণিক নিবন্ধন করে টিকা দেওয়ার ব্যবস্থা করছেন। মোট 11টি কেন্দ্রে 24টি বুথে টিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঘরের কাছে টিকা নিতে পেরে স্বস্তি জানান বস্তিবাসী। টিকা দিচ্ছি সুন্দর মতো, কোনো ঝামেলা নেই। আমাদের জন্য উপকার হয়েছে এটাই যে ধারে কাছে আছে, এই জন্য আমরা দিতে পারছি। লক্ষাধিক বস্তিবাসীকে টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, সপ্তাহব্যাপী চলবে এ কার্যক্রম। তো উপচে পড়া ভিড় নেই, সার্বিক সব তত্ত্বাবধানে সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই কাজ চলতেছে। মানুষের মধ্যে প্রচুর আগ্রহ রয়েছে, সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণ টিকা রয়েছে। পর্যায়ক্রমে বিশেষ এ টিকা কর্মসূচির আওতায় আসবে রাজধানী সহ সারা দেশের বস্তির মানুষ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।
এদিকে বিভাগীয় ও জেলা শহরে চলছে এইচএসসি পরীক্ষার্থীদের করোনা টিকাদান কার্যক্রম। পরীক্ষার আগে টিকা নিতে পেরে খুশি শিক্ষার্থীরা, স্বস্তিতে অভিভাবকরাও। ডিসেম্বরের মধ্যেই সব পরীক্ষার্থীকে টিকার আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। টিকা নেওয়া নির্ধারিত সময়ের আগেই উৎসাহ উদ্দীপনায় কেন্দ্রে কেন্দ্রে হাজির শিক্ষার্থী আর অভিভাবকরা। চট্টগ্রামে কোভিড টিকা দেওয়ার নির্ধারিত কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে টিকা প্রত্যাশীরা। এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে স্পটেই হয় নিবন্ধন। শিক্ষা কর্মকর্তারা বলছেন, বর্তমানে নগরীতে প্রতিদিন 2000-এর বেশি শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হচ্ছে। আগামী 2 ডিসেম্বর থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার আগেই সব শিক্ষার্থীকে আনা হবে টিকার আওতায়। পরীক্ষার আগে সরকারের এমন সিদ্ধান্তে খুশি শিক্ষার্থী এবং অভিভাবকরা। 2 তারিখ থেকে আমাদের এক্সাম, এর আগে এক্সট্রা প্রোটেকশন হিসাবে এই টিকাটার উদ্যোগটা খুব ভালো। পরীক্ষার আগে টিকা দিতে পারছি, সবাই টিকা দিতেছে, এটা অনেক ভালো লাগতেছে। ইন্টার পরীক্ষার্থীদেরকে আগে ভ্যাকসিন দিব, তবে আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় আমাদেরকে যে তালিকা দিবেন ওই তালিকা অনুযায়ী আমরা পর্যায়ক্রমে সমস্ত স্টুডেন্টদেরকে ভ্যাকসিন দিব। সিলেট সরকারি মহিলা কলেজে বুধবার সকালে শুরু হয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়া। আগামী 29 ডিসেম্বর পর্যন্ত সিলেট বিভাগের 4 জেলার প্রতিটি উপজেলায় প্রায় 70,000 এইচএসসি পরীক্ষার্থীকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে দেয়া হবে কোভিড টিকা। আমার ভালো লাগতেছে এবং আমাদের জন্য সুবিধা হয়েছে। কলেজেই পাচ্ছে, ভালো লাগছে। পরীক্ষা যেহেতু 2 তারিখে শুরু হবে, এই মাসের 29 তারিখের আগেই সকলকে টিকাদান সম্পন্ন করা। ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় দিনে সদর উপজেলার 5টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেয়া হয় কোভিড টিকা। টিকা পেয়ে খুশি শিক্ষার্থীরা। এছাড়া নারায়ণগঞ্জেও এইচএসসি পরীক্ষার্থীদের দেয়া হয় করোনা ভ্যাকসিন। সাদিয়া আফরিন, সময় সংবাদ। করোনা টিকার সহজ প্রাপ্যতা নিয়ে উৎপাদনকারী দেশগুলোকে গুরুত্ব বোঝাতে IORA দেশগুলোর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের সম্মেলন শেষে তিনি একথা বলেন। ভ্যাকসিন যে সমস্ত দেশে তৈরি হয়, অল্প দেশে, যে আমেরিকা, চায়না, আপনার UK এবং ইন্ডিয়াতে, তারা সবাই ছিলেন এবং প্রায় ডেলিগেট এই ভ্যাকসিনদের আপনাদের এই যে গ্যাপ ইন রিসিভিং দ্য ভ্যাকসিন, এটা বেশ সুচ্চার করে বলেছেন। আমরা সব জায়গায় বলতেছি যে ভ্যাকসিন শুড বি এ পাবলিক গুড, এইটা সবার জন্য অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া উচিত। এই ব্যাপারে কোনো ডিসক্রিমিনেশন কোনোভাবে করা উচিত না, রিচ অ্যান্ড পুয়ার। এইটা এখানে খুব বড় করে আবার তোলা হয়েছে। বাধ্যবাধকতা থাকলেও বরিশালের আন্তঃজেলা রুটের বাসে লাগানো হচ্ছে না ভাড়ার তালিকা। যাত্রীদের অভিযোগ, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নিচ্ছে বাস মালিকরা। জনসাধারণের এমন ভোগান্তি লাঘবে দেরিতে হলেও মাঠে নেমেছে প্রশাসন। মিজানুর রহমান মিন্টুর তোলা ছবিতে বরিশাল থেকে বিস্তারিত জানাচ্ছেন শফিক মুন্সি। নিয়ম অনুযায়ী প্রতিটি বাস এবং কাউন্টারে থাকবে ভাড়ার তালিকা, কিন্তু সেই নিয়ম মানার বালাই নেই বরিশালের আন্তঃজেলা রুটের বাস সার্ভিসে। কন্ডাক্টররা যে ভাড়া দাবি করে তাই পরিশোধ করতে হয় যাত্রীদের। জ্বালানির দাম বৃদ্ধির পর সরকার যতটুকু ভাড়া বাড়ানোর অনুমতি দিয়েছে তার চেয়েও বেশি ভাড়া আদায়ের অভিযোগ বাস মালিকদের বিরুদ্ধে। ভাড়া কত? 50 টাকা। আমাকে 50 টাকা ষাট দেখাইবেন, আমি 50 টাকা দেবো, সবাই দেবে 60 মতো। তালিকা কখনো প্রকাশ করে নাই, আমাদের কাছে বলে আমাদের কাছ থেকে অনেক বেশি ভাড়া নেয়, যেটা আমাদের পক্ষে বিয়ার করা আসলেই খুব কষ্টকর। চালকরা বলছেন মালিকরা সরবরাহ না করায় ভাড়ার তালিকা টাঙানো হয়নি বাসে। পাই কিন্তু তারা আমাকে দেয় না, আমি শ্বাসের কাছে এই জন্য আমি পাইনি। এসব অভিযোগ আমলে নিয়ে সোমবার বিকেল থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয় নগরীর বিভিন্ন বাস স্ট্যান্ডে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমরা অভিযান পরিচালনা করি যে নতুন যে ভাড়ার তালিকা নতুন যে ভাড়াটা নির্ধারণ করা হয়েছে সেই অনুযায়ী ভাড়াটা নেওয়া হইতেছে কিনা। এখানে দৃশ্যমাস্থানে কোনো চার্ট নেই, সেক্ষেত্রে তারা তাদের ইচ্ছে মতো ভাড়াটা নিচ্ছিল। কয়েকটি গাড়িতে তাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, এরকম কয়েকটি কেস পেয়েছি। আমাদের এই অভিযানের ধারা অব্যাহত থাকবে। বরিশালের আন্তঃজেলা রুটের 13টি বাসে এ সময় ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে 5টি বাসকে 10,000 টাকা জরিমানা করেন। এছাড়া 4টি বাসকে মৌখিকভাবে সাবধান করেন অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট। শফিক মুন্সি, সময় সংবাদ, বরিশাল। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেয়ার প্রতিবাদ করায় বাকবিতণ্ডার জেরে হঠাৎ করেই রাজধানীতে বাস বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা। অঘোষিত এই ধর্মঘটে চরম বিপাকে পড়েন নগরবাসী। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, নগরীতে কোনো সিটিং সার্ভিস ও গেটলক পরিবহন চলবে না। অতিরিক্ত ভাড়া বন্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
কিছুতেই মুক্তি মিলছে না নগরীর সাধারণ যাত্রীদের। একদিকে ডিজেলের মূল্য বৃদ্ধিতে অতিরিক্ত ভাড়া, তার উপর হঠাৎই বন্ধ গণপরিবহন। এ যেন মরার উপর খাড়ার ঘা। সকাল থেকে পূর্ব ঘোষণা ছাড়াই ঢাকার বিভিন্ন রুটে বন্ধ বাস। পথে নেমেই চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আসলে দেখছি আপনার কোনো গাড়ি নাই, এটা আমাদের জন্য খুব, যাত্রীর জন্য খুব একটা ভোগান্তির বিষয়। দাঁড়ায় রয়েছি, বাস পাইতেছি না, মহাকালী। যাত্রীদের অভিযোগ, সিটিং সার্ভিস ও ওয়েভিলের নামে সরকারের ঠিক করা ভাড়া মানা হয় না কখনই। সড়কে নৈরাজ্য বন্ধের দাবি তাদের। সাধারণ যাত্রীকে একটা বোবা কান্না, এই বোবা কান্নাটা সরকার এবং কেউ বুঝতেছে না। পরিবহন শ্রমিকদের দাবি, সরকার নির্ধারিত ভাড়া নিয়ে প্রতিদিনই যাত্রীদের সাথে ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। মালিক পক্ষকে জানিয়েও মিলছে না সুরাহা। গাড়ির স্টাফরা অনেক মার খাইছে, মার খাওয়ার পরে এই কারণে স্টাফরা চলে যায়। যাত্রী লিয়ে ভাড়া লিয়ে মারামারি করতেছে, 2 টাকা 1 টাকার লেগে মারামারি। পরিবহন মালিক সমিতি বলছে, সিটিং সার্ভিস ও গেটলক বাস বন্ধের প্রতিবাদেই মূলত সকাল থেকে পরিবহন বন্ধ রাখে তারা। গেটলক সিটিং সার্ভিস তারা বন্ধ করবে না, এটি হলো তাদের বক্তব্য। আমাদের ডিসিশন যেটা আছে যে কোনো গেটলক সিটিং সার্ভিস অতিরিক্ত ভাড়া এগুলো কোনোটাই করতে পারবে না, আমরা সেই ডিসিশন আছি। সকাল থেকেই বাস না পেয়ে বাড়তি ভাড়ায় মোটরসাইকেল, রিকশা ও সিএনজি অটোরিকশা করে বিভিন্ন গন্তব্যে রওনা দেন যাত্রীরা। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক বাজারে দাম না কমলে দেশেও ভোজ্য তেল, পেঁয়াজ ও ডাল সহ বিভিন্ন পণ্যের দাম কমানো সম্ভব নয়, একথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তবে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে পেঁয়াজের দাম কমার সম্ভাবনার কথা জানান তিনি। গতকাল দুপুরে সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী। কদিন আগেও যেখানে বোতলজাত সয়াবিন তেল কিনা যেত 153 টাকায়, গ্রাম কিংবা শহর সর্বত্রই বর্তমানে সেটির দাম 160 টাকা। আর 5 লিটারের বোতলজাত সয়াবিনের দাম 760 টাকা রাখা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের ঊর্ধ্বগতির কারণে নতুন দাম নির্ধারণ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এদিকে চিনির দাম সরকার কেজি প্রতি 75 টাকায় নির্ধারণ করলেও বর্তমানে বিক্রি হচ্ছে 85 টাকায়। সরকারি তথ্যমতে গত কয়েকদিনে পেঁয়াজ ও মসুর ডালের দাম সামান্য কমলেও এখনও নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে। এ অবস্থায় আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে দাম না কমলে দেশেও পণ্যের দাম কমানো সম্ভব নয়। আমাদের অধীনে যে কয়টা আছে, যেমন তেল, যেমন চিনি এবং পেঁয়াজ, ডাল বাইরে থেকে কিনতে হয় আমাদের, যেরকম দাম আসে তার উপরে বেসিস করে আমরা একটা ক্যালকুলেশন করে ডিক্লেয়ার করি। আন্তর্জাতিক বাজারে যদি দাম না কমে নিত্য প্রয়োজনীয় জিনিস, তাহলে আমরা কমাবো কেমন করে? তবে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে না দিলে 1 থেকে 1.5 মাসের মধ্যে প্রতি কেজির মূল্য 40 টাকায় নেমে আসবে বলে আশার কথা জানান বাণিজ্যমন্ত্রী। পেঁয়াজের দামটা এখন অত বেশি নাই যেরকম বেড়েছিল, এটা আরও 1-1.5 মাসের মাথায় গিয়ে আবার 40 টাকায় চলে আসবে। আমাদের নিজস্ব প্রোডাক্টটা উঠে গেলে পরে না বাড়ারই কথা। ইম্পোর্টটা যদি ঠিক থাকে, ভারত যদি হঠাৎ করে বন্ধ না করে দেয়। বুধবার দুপুরে ইউরোপীয় ইউনিয়নের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হলেও ইউরোপের বাজারে পণ্যের শুল্কমুক্ত প্রবেশে বিভিন্ন শর্ত পূরণ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে কাজ করছে সরকার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ঢাকা দোহারের মৈনট ঘাটের পাশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ এই অর্থনৈতিক অঞ্চল স্থানীয়দের কর্মসংস্থান তৈরির পাশাপাশি দেশ বিদেশে পর্যটন কেন্দ্র হিসেবে মৈনট ঘাটের পরিচিতি বাড়াবে। গতকাল দোহার উপজেলার পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের কাজ পরিদর্শন শেষে একথা বলেন সালমান এফ রহমান। প্রমত্তা পদ্মা নদীর বাম তীরে ঢাকার দোহার উপজেলা। প্রতিবছর তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন হয় ফসলি জমি, ঘরবাড়ি সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। এ অবস্থায় দোহারকে বাঁচাতে মাঝির চর থেকে নারিশা বাজার হয়ে মকসুদপুর পর্যন্ত পদ্মায় ড্রেজিং ও বাম তীর সংরক্ষণ করতে 2018 সালে প্রায় 1.5 কোটি টাকার প্রকল্প নেয় সরকার। প্রকল্পের আওতায় 6 কিলোমিটার নদী তীর সংরক্ষণের পাশাপাশি 24 কিলোমিটার নদী ড্রেজিং করা হচ্ছে। বুধবার সকালে কাজের অগ্রগতি দেখতে প্রকল্প এলাকায় যান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। কয়েক ঘন্টা পরিদর্শন শেষে জানান, প্রকল্পের কাজ শেষ হয়েছে 70%। তবে নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় প্রকল্প শেষ করতে লাগবে আরও অন্তত 2 বছর। নতুনভাবে করা হচ্ছে। এটাতে যে সুবিধাটা হচ্ছে, আমাদের পুরো দোহারের যে পদ্মা নদীর যে সীমানাটা, পুরো সীমানাটাকে কিন্তু আমরা প্রোটেকশনের অন্তরে নিয়ে আসতেছি।
পদ্মা নদীতে ক্যাপিটাল ড্রেজিং হলে প্রায় 20 বর্গ কিলোমিটার নতুন ভূখণ্ড পাওয়া যাবে। প্রকল্প বাস্তবায়ন হলে দোহারে গড়ে তোলা হবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। যখন এমব্যাঙ্কমেন্টটা হয়ে যাবে তখন আমরা ওখানে সেই বিশেষ অর্থনৈতিক অঞ্চলটা করব, যেটা আসলে পর্যটনের জন্যই হবে। এছাড়া পদ্মার বুকে চর আমিরাবাদে সোলার সিস্টেম বসানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। শুভ খান, সময় সংবাদ, দোহার। বাগেরহাটে সব ধরনের সামুদ্রিক মাছের সরবরাহ বেড়েছে। শীতের শুরুতেই সাগর থেকে সরাসরি ট্রলারে করে শহরে আসছে ইলিশ সহ নানা সামুদ্রিক মাছ। দামও আগের তুলনায় কম। আলী আকবর টুটুলের তথ্য, সোহাগ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। কাকডাকা ভোর থেকেই আশপাশের জেলা থেকে ক্রেতা ও পাইকাররা ভিড় করেন বাগেরহাট শহরের দোরাটোনা নদীর তীরে এই কেবি মাছ বাজারে। দিন দিন বাড়ছে সামুদ্রিক ইলিশ সহ নানা প্রজাতির মাছের সরবরাহ। সাগর থেকে সরাসরি এই বাজারের ঘাটে নোঙ্গর করে মাছ ধরা ট্রলারগুলো। সেখান থেকে শ্রমিকরা ঝুড়িতে করে বাজারে নিয়ে বিক্রি করেন মাছ। সামুদ্রিক এসব মাছের মধ্যে রয়েছে মেদ, ঢেলা, চেলা, জাবা, পোয়া, লইট্টা, কলম্বো, চন্দনা, টেংরা ইত্যাদি। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকায়। এছাড়া জাবা ও পোয়া সহ অন্যান্য মাছ 100 থেকে 250 টাকা পর্যন্ত কেজি দরে পাওয়া যাচ্ছে। সব মাছই ক্রেতাদের ক্রয় ক্ষমতার নাগালে। বাজার মোটামুটি খারাপ না, বাজার ভালো আছে। যাক, সমতুলের ভিতরে বাজারটা আছে, মাছও মোটামুটি ভালো আসতেছে, বিভিন্ন ধরনের মাছ আছে। ইলিশের সাথে বাজে মান মনে করেন অনেক বিভিন্ন প্রকারের মাছ আছে। আসলে বর্তমানে 1 কেজি প্লাস যে মাছগুলো সেগুলো 800-900 টাকা কেজি বিক্রি হচ্ছে। ভোর 5:30 বেচাকেনা শুরু, আর মাছের দাম খুবই কম, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে আর কি। আবহাওয়া অনুকূলে থাকায় বর্তমানে মাছের বাজার সরগরম বলে জানান মৎস্যজীবীরা। জেলেরা মাছ নিয়ে এখানে আসে, এখানে প্রচুর পরিমাণে মাছ হয়, বিশেষ করে যদি সাগর আবহাওয়া বা সাগরের মাছ অনুকূলে থাকলে। সামুদ্রিক মাছের এই কেবি বাজারটি এখানে গড়ে ওঠে 1984 সালে। বাজারের পরিধি আরও বাড়ানোর দাবি ক্রেতা বিক্রেতা সবার। সময় সংবাদ, বাগেরহাট। মুন্সিগঞ্জের চাম্পাতলা গ্রামের আর রাশেদুল বুয়েটে পড়াশোনা শেষ করেই বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষে পেয়েছেন সাফল্য। তার 4 ট্যাঙ্কে 4.5 লাখ গুলশা মাছ বড় হয়ে উঠছে। সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছে তার কাছে। উজ্জ্বল। ইমা, এই বায়োফ্লক পদ্ধতি যেটি আপনি বলছিলেন, সেই পদ্ধতিতে কিন্তু এই যে একজন উচ্চশিক্ষিত ব্যক্তি তিনি এখানে এইভাবেই কিন্তু মাছ চাষ করছেন, এবং যেটি এই মুন্সিগঞ্জে কিন্তু একেবারে প্রথম, এবং এটিকে দেখে কিন্তু অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন। এবং এখানে যে এই প্রকল্পটি ঘিরে কিন্তু একটা আলাদা পরিবেশ তৈরি হয়েছে। একেবারে মুন্সিগঞ্জ শহরের পাশেই একটি গ্রাম, সেই গ্রামে কিন্তু এই পদ্ধতিতে মাছ চাষ চলছে। এবং এরই মধ্যে কিন্তু এই আর রাশেদ তিনি কিন্তু এই যে 6টি তার টাঙ্কি রয়েছে, এই টাঙ্কির থেকে কিন্তু 2 দফায় মাছ বিক্রি করেছেন, এবং মাছ বিক্রি করে কিন্তু তিনি সফল হয়েছেন। এবং এই মাছ বিক্রির পরবর্তীতে তার উৎসাহ আরও বেড়ে গেছে। এখানে কিন্তু তার এখন 4.5 লাখ কিন্তু এই গুলশা মাছ এখানে চাষ হচ্ছে তার, এবং তিনি বলছেন যে খুব শীঘ্রই কিন্তু এটি তিনি বিক্রি করার উপযোগী হয়ে উঠছে। এবং এটি এই গেল সপ্তাহে কিন্তু 6টি ট্যাঙ্কের মধ্যে 2টি ট্যাঙ্কের মাছ তিনি বিক্রি করেছেন। এবং এখানে যে পদ্ধতিটি তিনি ব্যবহার করছেন, তিনি কিন্তু যে বুয়েট থেকে পাশ করার পরেই, যে 18 সালে তিনি বুয়েট থেকে পাশ করে বেরিয়েছেন, এবং তারপরে কিন্তু তার মধ্যে একটি নতুন ধারণা আসে যে তার ইঞ্জিনিয়ারিং জ্ঞান, যে প্রযুক্তি, সেটিকে কিন্তু তিনি বাস্তবে উৎপাদনশীলতায় তিনি প্রয়োগ করতে চাচ্ছেন। এবং সেই উৎপাদনশীলতার জন্যই কিন্তু তিনি এই মাছ চাষ পদ্ধতি শুরু করেছেন। এই যে এই মাছ চাষের ভিতরে যে পুরো তার প্রকল্প, সেটি কিন্তু 1 একর জায়গার উপর, 1 একরের বেশি জায়গার উপরে তিনি এই প্রকল্পটি করেছেন। এবং এর পাশেই কিন্তু রয়েছে উন্নত জাতের ছাগল পালন, এছাড়া রয়েছে এখানে নানা রকমের যে বৈচিত্র্যপূর্ণ ফলের বাগান। এবং এই যে কৃষি এবং মৎস্য দুটোকে ঘিরে যে দেশের জাতীয় উৎপাদনের
ভূমিকা রাখা এবং সেখানে প্রযুক্তির ব্যবহারকে প্রাধান্য দেওয়া, সেটিকে গুরুত্ব দিয়ে কিন্তু তার এই উদ্যোগটি চলছে। এবং তিনি বলছেন যে দেশের যে কৃষির ক্ষেত্রে অনেক রকমের অগ্রগতি আছে। বাংলাদেশের স্বাধীনতার 50 বছরে কিন্তু জমি অনেক কমেছে, কিন্তু খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা এসেছে, নানা ধরনের বীজ উৎপাদন হয়েছে এবং মাছের ক্ষেত্রে কিন্তু অনেক রকম সফলতা আছে। কিন্তু এটিকে কিভাবে অল্প জায়গার মধ্যে আরও বেশি উৎপাদন বাড়ানো যায়, যে আমিষের চাহিদা সেটি মেটানোর ক্ষেত্রে কি অবদান রাখা যায় দেশের জন্যে, সেই কাজটি কিন্তু তিনি করবার জন্য এই প্রয়াস চালিয়েছেন। এবং তিনি চাচ্ছেন যে তাকে অনুসরণ বা অনুকরণ করে যাতে আরও অন্যেরাও এই প্রযুক্তি নির্ভর হয়ে উৎপাদনে বাড়ানোর ক্ষেত্রে সহায়তা রাখতে পারে। এবং এখানে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু নিয়মিত তদারকি করে থাকেন এখানে, এবং তারাও কিন্তু তার এই উদ্যোক্তাকে উৎসাহিত করছেন এবং তাদের যে বীজ, উন্নত বীজ এবং উন্নত নানা রকম যে কলাকৌশল সেগুলোকে তারা হাতে কলমে শেখাতে চাচ্ছেন এবং তার যে নিজস্ব যে উদ্ভাবনী জ্ঞান সেটিকেও কিন্তু প্রয়োগ করছেন। এবং এই যে তাদের এই প্রয়াস, সেই প্রয়াসকে ঘিরে এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মনে করছেন যে অনেক বড় ধরনের পরিবর্তন আসবে এবং যারা বেকার রয়েছেন, যারা চাকরি পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু এটি একটি মডেল হতে পারে। এবং এই যে এই নতুন এই পদ্ধতি সেটিকে ঘিরে কিন্তু এখানে উৎসুক লোকজনেরও কিন্তু আগ্রহ রয়েছে যে কিভাবে যে একদম শেড দেওয়া একটা ঘরের ভিতরে সেখানে ট্যাঙ্কি তৈরি করে এই যে মাছ চাষ করা হয়েছে এবং এই যে এখানকার যে আপনি দেখছেন যে ট্যাঙ্কিগুলো রয়েছে সেখানে কিন্তু 3 লাখ লিটার পানি রয়েছে এবং নিয়মিত সেখানে অক্সিজেন দেওয়া হচ্ছে, মেশিন চলছে এবং রাতভর কিন্তু এখানে খাবার দেওয়া হয় মাছের, এবং এই মাছের খাবারগুলো রাতভরই কাজ চলে এবং ভোর 4টা বাজে কিন্তু খাবার দিতে হয়েছে এবং নিয়মিত এখানে তদারকি করা এবং নিয়মিত লোক থাকা এবং এই প্রকল্পকে সঠিকভাবে পরিচালিত করবার জন্য যেসব প্রযুক্তি জ্ঞান সেগুলো এখানে প্রয়োগ করা হচ্ছে। এবং এই যে বুয়েট থেকে পড়ে উচ্চশিক্ষিত হয়ে যে তিনি ইঞ্জিনিয়ার হিসাবে যে বিভিন্ন জায়গায় কাজ নেবেন, তার চাইতে তিনি মনে করছেন যে এই কাজটি দেশের জন্য বেশি অবদান রাখতে পারে, সেই কারণে কিন্তু আর রাশেদ এই উদ্যোগটি গ্রহণ করেছেন। তো এই ছিল এখানকার বায়োফ্লক প্রযুক্তির যে মাছ চাষ হচ্ছে সেটি সর্বশেষ। ইমা, তীব্র শীত আসার আগেই আয়ারল্যান্ডে করোনার সংক্রমণ বাড়ছে দ্রুতগতিতে, একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুহার। আইসিইউতে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে দেশটির স্বাস্থ্য বিভাগ। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। করোনার চতুর্থ ঢেউ শুরু হয়ে গেছে আয়ারল্যান্ডে। গেল 1 বছরের আক্রান্তের রেকর্ড ভেঙে এখন প্রতিদিনই ঘটছে নতুন নতুন রেকর্ড। কয়েক মাস আগেও দেশটির করোনা পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে, খুলে দেওয়া হয়েছিল রেস্টুরেন্ট, পানশালাগুলো। তবে সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় এখন থেকে রাত 12টার মধ্যে এগুলো বন্ধ করার ঘোষণা দিয়েছে প্রশাসন। আগামী দিনে আসতে পারে আরও কঠোর বিধিনিষেধ, পূর্ণ লকডাউনে যাওয়ার শঙ্কাও রয়েছে। আক্রান্তের পাশাপাশি মৃত্যুর হারও বাড়ছে। আইসিইউতেও করোনা রোগীর সংখ্যা গেল 1 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। স্বাস্থ্যকর্মীদের মধ্যেও সংক্রমণ ছড়িয়ে পড়ছে। গেল 2 সপ্তাহে প্রায় 900 স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে প্রশাসনের তরফ থেকে সব ধরনের জনসমাগম এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। সংক্রমণের হার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় স্বস্তিতে নেই প্রবাসী বাংলাদেশিরাও। আয়ারল্যান্ডে প্রচন্ডভাবে করোনা রোগী বাড়তেছে। বর্তমানে হাসপাতাল আইসিইউতে যত রোগী আছে, বিগত 10 মাস আগেও এত রোগী ছিল না। আয়ারল্যান্ডে 98% সেকেন্ড ডোজ দেওয়া হয়ে গেছে। তারপরেও গত 1 বছর থেকে যতটা সংখ্যা বেড়েছিল তার থেকে গত 2 সপ্তাহে অনেক বেশি বেড়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করছে আয়ারল্যান্ড। আমাদের হাসপাতালগুলোতে কোভিড রোগীর কারণে আইসিইউতে প্রচন্ড পরিমাণে ব্যাক পেতে হচ্ছে আমাদের ডক্টরদের। এখন থেকে 50 বছর বয়সীদের দেওয়া হবে বুস্টার ডোজ। আগে যা পেতেন কেবল 60 ব্যক্তিরা, দ্রুতই আরো কম বয়সীদেরও বুস্টার ডোজের আওতায় আনা হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। দিন যতই যাচ্ছে করোনা সংক্রমণ ততই ভয়ঙ্কর রূপ নিচ্ছে আয়ারল্যান্ডে।
আক্রান্তের অতীতের সকল রেকর্ড ভেঙে তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। আসছে তীব্র শীতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। সতর্কতার এখনই সময়। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। করোনার ক্ষয়ক্ষতি কাটিয়ে ফের ঘুরে দাঁড়াচ্ছে কাতারে বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেল ট্যুরিজমের ব্যবসা। দেশে ছুটি কাটাতে আসার জন্য প্রতিদিনই প্রতিষ্ঠানগুলোতে টিকিটের জন্য ভিড় করছেন প্রবাসী বাংলাদেশিরা। কাতার থেকে আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবিতে রিপোর্ট। দীর্ঘদিনের করোনার ক্ষয়ক্ষতি কাটিয়ে ফের ঘুরে দাঁড়াচ্ছে কাতারে বাংলাদেশিদের মালিকানাধীন ট্রাভেল ট্যুরিজমের ব্যবসা প্রতিষ্ঠানগুলো। করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া অনেক প্রতিষ্ঠান এরই মধ্যে নতুন করে চালু হয়েছে। ট্রাভেল ট্যুরিজম প্রতিষ্ঠানগুলোতে প্রতিদিনই টিকিটের জন্য ভিড় করছেন ছুটি কাটাতে দেশে আসতে চাওয়া প্রবাসী বাংলাদেশিরা। করোনাকালে হওয়া লোকসান কাটিয়ে লাভের মুখ দেখার প্রত্যাশা ব্যবসাটির সঙ্গে সংশ্লিষ্টদেরও। অনেকগুলো প্রতিষ্ঠান নতুন নতুন স্থাপন হতেছে, বিশেষ করে ট্যুরিজম ক্ষেত্রে আমরা আসলে অনেক সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা চাইবো সমস্ত বাংলাদেশি কাস্টমারকে বিশেষ করে ভালো সুবিধা দেওয়ার জন্য। সবকিছু স্বাভাবিক হয়ে আসছে, আর এই সময়ে এসে আমরা আমাদের প্রতিষ্ঠান চালু করছি। এই উপলক্ষে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে যাচ্ছি। টিকিট বা আনুষঙ্গিক নিতে অনেক ইজি হইতেছে। প্রথমত আমাদের পাশাপাশির সমস্যাটা এখানে থাকতেছে না। 2022 সালের কাতার ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ট্রাভেল ট্যুরিজমের ব্যবসায় নামছেন অনেকে। 2022 বিশ্বকাপ ফুটবলে আমাদের ইনশাল্লাহ এটা লক্ষ্য রেখে ব্যবসা বাণিজ্য আরও উন্নতির দিকে আরও ভালো হবে এই আশা ব্যক্ত করছি। আর সব বাংলাদেশি ভাইদেরকে আমার ট্রাভেলসে আসার জন্য আমি অনুরোধ করছি। স্পেশাল ডিসকাউন্ট থাকবে সবার জন্য। দীর্ঘদিনের করোনার ভয়ভীতি কাটিয়ে দেশে ছুটি কাটাতে আসার জন্য ব্যস্ত কাতার প্রবাসী বাংলাদেশিরা। ট্রাভেল ট্যুরিজমের প্রতিষ্ঠানগুলো থেকে মিলছে বিশেষ মূল্য ছাড়ও। সময় সংবাদ, কাতার। ডিজেলের দাম বাড়ায় শুধু যাতায়াতেই নয়, কৃষি আবাদেও ব্যাপক প্রভাব পড়েছে। এতে ডিজেল চালিত সেচ নির্ভর কৃষকরা এখন বেকায়দায় পড়েছেন। বড় মৌসুমে কুড়িগ্রামের কৃষকদের ঘাড়ে চেপে বসেছে হেক্টর প্রতি বাড়তি 750 টাকার হিসাব। তবে কৃষি বিভাগ বলছে অল্টারনেটিভ ওয়েটিং অ্যান্ড ড্রাই পদ্ধতি ব্যবহারে কমে আসবে উৎপাদন ব্যয়। কুড়িগ্রাম থেকে মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে রিপোর্ট। সেচ দিয়ে চলছে আলুর আবাদ। আমন কাটামারায় শেষ হলেই সেচ নির্ভর বোরো আবাদে নামবেন কুড়িগ্রামের কৃষকরা। সেজন্য ইতিমধ্যে বীজতলা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন তারা। জেলায় সেচ নির্ভর বোরো আবাদের আওতায় জমির পরিমাণ 1,15,000 হেক্টরের বেশি, যার মধ্যে 58,000 হেক্টর জমিতে আবাদ হয় ডিজেল চালিত সেচ দিয়ে, আর 38,000 হেক্টরের বেশি জমিতে ব্যবহার হয় শ্যালো টিউবওয়েল। কৃষকরা জানান, পুরো মৌসুমে বোরোর জমিতে 35 বার সেচ দিতে হয়। এতে কমপক্ষে 50 লিটার ডিজেলের প্রয়োজন হয়। কিন্তু ডিজেল তেলের মূল্য বৃদ্ধিতে হেক্টর প্রতি বাড়তি খরচ হবে 750 টাকা। সেই হিসাবে জেলার পুরো আবাদে শুধু তেলের বাড়তি খরচ দাঁড়াবে প্রায় 4 কোটি টাকা। আলু আবাদ করবেছি, তারপরে করবো বোরো, এর দুইটাতে আমার পানি দেওয়া লাগে। ডিজেলের দাম তো অনেক বাড়ি গেছে। এখন 300-400 টাকা এখন বাড়ছে খরচ। হুট করে তেলের দামটা বাড়ি গেল, এখন তো এই ধাক্কা সামাল দেবো, আর কিভাবে সামলাব। তবে বাড়তি ব্যয় এড়াতে অল্টারনেটিভ ওয়েটিং অ্যান্ড ড্রাই পদ্ধতি প্রয়োগ করলে উৎপাদন ব্যয় কমে আসবে বলে জানায় কৃষি বিভাগ। ভিজানো এবং শুকানো পদ্ধতি, এই পদ্ধতির ব্যাপারে প্রচারণা চালানো হচ্ছে। এই পদ্ধতির ফলে কৃষকের সেচের পরিমাণ কমে যাবে এবং এর ফলে ডিজেলের ব্যবহার কমে যাবে। এবং আমরা মনে করতেছি ডিজেলের দাম বৃদ্ধির ফলে যতটুকু খরচ বাড়বে, এই পদ্ধতি ব্যবহারের ফলে সেই খরচটা মিনিমাইজ হবে। জেলায় ডিজেল চালিত সেচ যন্ত্র ব্যবহারে বড় আবাদ করেন প্রায় 2 লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। সময় সংবাদ, কুড়িগ্রাম। ভোর থেকেই ক্রেতা বিক্রেতার ভিড়ে জমে উঠেছে সিরাজগঞ্জের সবচেয়ে বড় পৌর পাইকারি সবজির আড়ত। সরবরাহ বাড়ায় আড়তের শীতকালীন সবজির দামও কমেছে। সবজি বাজারের সবশেষ খবর জানাতে সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজির আড়ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। রিঙ্কু, ভোর থেকে কিন্তু সিরাজগঞ্জের সবচেয়ে যে বড় পাইকারি বাজার অর্থাৎ পৌর পাইকারি সবজির বাজার সেটি কিন্তু জমে উঠেছে এবং আমরা এখন আছি সিরাজগঞ্জের সেই পৌর পাইকারি সবজির আড়তে। আমরা দেখছি যে সকাল থেকে বিভিন্ন উপজেলায় উৎপাদিত কৃষকেরা তাদের টাটকা সবজি নিয়ে কিন্তু আড়তে বিক্রি করতে আসছেন এবং ক্রেতা বিক্রেতার ভিড়ে কিন্তু এখন অনেকটা আসলে মুখর হয়ে উঠেছে এই আড়তটি। এবং আমরা দেখছি যে সিরাজগঞ্জের বিভিন্ন জায়গায় যারা খুচরা দামে এই সবজিগুলো বিক্রি করে থাকে তারা কিন্তু এইখান থেকেই
পাইকারি দামে বিভিন্ন প্রকার সবজি কিনে নিয়ে তারা বিভিন্ন হাট বাজারে খুচরো দামে বিক্রি করে। এছাড়া বিভিন্ন হোটেলের যারা রয়েছে ব্যবসায়ীরা তারাও কিন্তু এই বাজারটি থেকে অর্থাৎ আড়তটি থেকে কিন্তু সবজি কিনে নিয়ে তারা বিক্রি করে থাকে। আর এখানে দেখছি যে শীতকালীন সবজির কথা যদি বলি, শীতকালীন সব ধরনের সবজি কিন্তু সরবরাহ আজকে অনেকটাই বেড়েছে। কারণ আমরা দেখেছি যে ফুলকপি, পাতাকপি, তারপরে পটল, বেগুন, সব ধরনের সিম, সব ধরনের কিন্তু শীতকালীন সবজি কিন্তু সরবরাহ বেড়েছে এবং সেই কারণে আজকে কিন্তু শীতকালীন সবজির বাজার দাম কিন্তু অনেকটাই কম বলে জানিয়েছে ব্যবসায়ীরা। আজকে যদি বাজার দাম আপনাকে একটু জানাতে চাই, আলু বিক্রি হচ্ছে পাইকারি দরে 19 থেকে 20 টাকা কেজি দরে, মরিচ বিক্রি হচ্ছে 35 থেকে 40, আদা বিক্রি হচ্ছে 50 টাকা, ফুলকপি বিক্রি হচ্ছে 35 থেকে 40, পাতাকপি বিক্রি হচ্ছে 30 থেকে 35, মূলা বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে। এগুলো কিন্তু আসলে পাইকারি দামে, কারণ এই আড়তটিতে যে সকল ব্যবসায়ীরা রয়েছেন অর্থাৎ ক্রেতা যারা রয়েছে তাদের কিন্তু আসলে সবাই কিন্তু আসলে পাইকারি খুচরা ব্যবসায়ী, এখান থেকে পাইকারি কিনে নিয়ে যায় এবং এই বাজারটি থেকে কিন্তু কোনো খুচরা দামে কিন্তু আসলে সবজি বিক্রি করা হয় না এবং যে ব্যবসায়ী সবজি ক্রয় করে তাদের কিন্তু 5 কেজি সবজি কিনতে হয়। আমরা দেখছি যে সব ধরনের শীতকালীন যে সকল সবজি রয়েছে, বিশেষ করে পাতাকপি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের পাতাকপি, কারণ আপনি জানেন যে সিরাজগঞ্জের চরাঞ্চল সহ বেশ কিছু এলাকায় কিন্তু এই পাতাকপি আর ফুলকপি গুলো কিন্তু প্রচুর পরিমাণে উৎপাদন হয় এবং এই সকল কৃষকেরা তারা কিন্তু প্রতিদিন তাদের মাঠ থেকে অর্থাৎ তাদের ফসল থেকে কিন্তু এই ফসলের ক্ষেত্রে কিন্তু এই সবজিগুলো তুলে নিয়ে কিন্তু এই ভোরেই এই সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজির আড়তটিতে আসে এবং তারা কিন্তু এখানে প্রতিদিন বিক্রি করে থাকে। আমি যদি একটু কথা বলতে চাই একজন পাইকারি ব্যবসায়ীর সাথে, যে আপনি একটু বলবেন যে আজকে আসলে যে শীতকালীন সবজি রয়েছে সেগুলোর আসলে দাম কেমন? শীতকালীন সবজি যেগুলা আপনার আজকে সরবরাহ হয়েছে সেগুলো প্রচুর পরিমাণে দাম কমে গেছে। যেমন ফুলকপি বিক্রি করছে আমরা গত এক সপ্তাহ আগে 70 টাকা কেজি, আজকে 35 টাকা কেজি। আমার মরিচের দাম ছিল 80 টাকা কেজি, মরিচ এখন বিক্রি করতেছে আজকে আমরা 35 থেকে 40 টাকা কেজি। শীতকালীন সবজি সরবরাহ বাড়ছে, দামটাও বাড়ছে এবং সাধারণ যে ক্রেতা আছে তাদের সাধ্যের ভিতরেই আসলে শীতকালীন সবজি এসে গেছে এখন। জি, আপনি শুনছিলেন ইমা যে একজন ব্যবসায়ী কিন্তু বলছিলেন যে সব ধরনের শীতকালীন সবজি কিন্তু পর্যাপ্ত সরবরাহ রয়েছে আজকে বাজারে এবং যে কারণে শীতকালীন সবজির বাজার দর কিন্তু অনেকটাই কমেছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। কারণ আমরা দেখেছি যে গত সপ্তাহে কিন্তু শীতকালীন সবজির দাম কিছুটা বেশি ছিল, কিন্তু আজকে যদি কথা বলি যে আজকে কিন্তু শীতকালীন যে সকল সবজি রয়েছে সেগুলো কিন্তু পর্যাপ্ত সরবরাহ বেড়েছে এবং সে কারণে এই আজকে শীতকালীন সবজির বাজার দর অনেকটাই কমে। এবং আপনাকে একটু বলে রাখি যে এই আড়তটি ভোর 6টা থেকে শুরু হয়, অর্থাৎ কৃষকেরা তাদের সবজি এখানে নিয়ে আসে এবং সকাল 9টা পর্যন্ত কিন্তু কেনা বেচা চলে এবং এই আড়তটিতে মোট 100টি দোকান রয়েছে এবং প্রতিদিন প্রায় 20 থেকে 30 লাখ টাকা কিন্তু সবজি এখানে কেনা বেচা হয়। আমরা দেখছি যে শীতকালীন আরেকটি সবজি যে সিম রয়েছে সেটি কিন্তু আসলে ব্যবসায়ীরা কেনা বেচা করছে, তার পাশাপাশি শসা রয়েছে, মূলা রয়েছে, বিভিন্ন প্রকার সবজিতে কিন্তু আসলে পরিপূর্ণ এখন আড়ত এবং পর্যাপ্ত ক্রেতা বিক্রেতা ভিড়ে এখন কিন্তু প্রচুর পরিমাণে এই সকল শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে আড়তটিতে এবং সব ধরনের সবজি কিন্তু আসলে পরিপূর্ণ। অর্থাৎ আমরা দেখছি যে এখনকার কথা যদি বলি, বিভিন্ন উপজেলা থেকে যে সকল ব্যবসায়ীরা আছে, বিভিন্ন কৃষকেরা আছে, তারা কিন্তু ক্রেতা বিক্রেতা তাদের ভিড়ে কিন্তু আড়তটি আসলে পরিপূর্ণ হয়ে উঠেছে আমরা। এবং এই আড়তটি সকাল 9টা পর্যন্ত কিন্তু বেচাকেনা চলে, অর্থাৎ প্রতিদিন কৃষকেরা তাদের উৎপাদিত সবজি সরাসরি ক্ষেত থেকে কিন্তু এখানে নিয়ে আসে এবং এখানে তারা বিক্রি করে থাকে। আমরা এখনকার যে অবস্থাটি দেখছি যে সব ধরনের সবজি কিন্তু এখানে আসছে এবং সরবরাহ বাড়ায় ধীরে ধীরে কিন্তু আসলে সবজির দামও কিন্তু কিছুটা কমছে বলে জানিয়েছে ব্যবসায়ী এবং এই সরবরাহ যত বাড়বে অর্থাৎ দাম কিন্তু আরো কিছুটা কমবে বলে জানিয়েছে ব্যবসায়ী। তো এই ছিল সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজির আড়ত থেকে আমার কাছে সবজি বাজারের সর্বশেষ খবর। ইমা, সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ত্রাণ নিয়ে ভাসানচরে গেছে নৌবাহিনীর 2টি জাহাজ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর মালামাল নিয়ে গতকাল দুপুরে ভাসানচরে পৌঁছায় বানৌজা টুনা ও বানৌজা তিমি। ভাসানচরে স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যক্রম, এতে খুশি রোহিঙ্গারা। মেঘনা নদী আর বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা ভাসানচর এখন বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় কেন্দ্র। মিয়ানমার থেকে পালিয়ে আসা মানুষের বসবাস নিরাপদ করতে আধুনিক আবাসন স্থাপন সহ বাংলাদেশ সরকারের নানা কার্যক্রম প্রশংসা পেয়েছে বৈশ্বিক পরিসরে। হাত বাড়াচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও।
এর ধারাবাহিকতায় ভাষাঞ্চলের রোহিঙ্গাদের জন্য বিভিন্ন ত্রাণ সামগ্রী পাঠালো জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। আর এসব মালামাল রোহিঙ্গাদের দুয়ারে পৌঁছে দেয় বাংলাদেশ নৌবাহিনী। বুধবার দুপুরে নৌবাহিনীর দুটি জাহাজ বানৌজা টুনা ও বানৌজা তিমি 137 মেট্রিক টনের বেশি সামগ্রী নিয়ে পৌঁছায় ভাষাঞ্চরে। রোহিঙ্গাদের জন্য দুটি জাহাজে মোট 11 ধরনের মালামালের মধ্যে রয়েছে স্লিপিং ম্যাট, কম্বল, প্লাস্টিক ত্রিপল, বালতি, জেরিক্যান, সোলার ল্যাম্প, কিচেন সেট, ফিমেল হাইজিন কিট, লন্ড্রি সোপ, বাথিং সোপ ও জুট ব্যাগ। এর আগে গত 9 অক্টোবর ভাষাঞ্চলে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় যুক্ত হতে সমঝোতা স্মারক সই করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং UNHCR। সমঝোতার পর এবারের ত্রাণ পাঠানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক কাজ শুরু করল সংস্থাটি। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে, করোনার ধকল কাটিয়ে বাড়ছে আমদানি, ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ড। আমদানি ব্যয়ের আড়ালে অর্থ পাচারের আশঙ্কা অর্থনীতিবিদদের। এবং ঘুরে দাঁড়াতে শুরু করেছে নীলফামারীর সৈয়দপুরের 5 শতাধিক ঝুট শিল্প প্রতিষ্ঠান। পোশাক তৈরিতে ব্যস্ত মালিক শ্রমিকরা, শীত মৌসুমে ভালো ব্যবসার আশা। করোনার ধকল কাটিয়ে আর্থসামাজিক পরিবেশ স্বাভাবিক হওয়ায় বাড়ছে দেশের আমদানি। এতে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে আমদানি ব্যয়। করোনা পরবর্তী চাহিদা বাড়ার কারণেই আমদানি বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। অর্থনৈতিকভাবে বিষয়টি ইতিবাচক হিসেবে দেখলেও আমদানি ব্যয়ের আড়ালে অর্থ পাচারের আশঙ্কাও করছেন অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় হাওয়া লেগেছে আমদানির পালে, বাড়ছে ডলারের চাহিদা ও দাম। এমন অবস্থায় বৈদেশিক রিজার্ভ থেকে ইতোমধ্যে বাজারে ছাড়া হয়েছে অন্তত 130 কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, চলতি অর্থ বছরে জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসে আমদানি ব্যয় আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে 47.56%। শুধু সেপ্টেম্বরে আমদানি ব্যয় দাঁড়ায় 700 কোটি ডলার বা 60,000 কোটি টাকা, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় 50% বেশি এবং দেশের ইতিহাসে রেকর্ড। ব্যবসায়ীরা বলছেন, টিকা দিয়ে করোনা নিয়ন্ত্রণে আনার ফলে ব্যবসা বাণিজ্যে স্বাভাবিক পরিবেশ ফিরে আসায় এবং গ্রাহকদের চাহিদা বাড়ার কারণেই আমদানি বাড়ছে। যেহেতু মানুষের চাহিদা তো ছিলই এবং নতুন করে যখন নাকি স্বাভাবিক অবস্থায় এসেছে, মানুষের হাতে কিছু টাকা পয়সা আসছে, তো স্বাভাবিক মানুষ শপিং করা শুরু করেছে। দেশে তো আসলে র মেটেরিয়ালস বলতে গেলে কি আছে, চামড়া আর পাট, এছাড়াও তো আসলে সেরকম র মেটেরিয়ালস কিছু নাই। তো আমাদের যেটা কাঁচামাল, সেই কাঁচামালটাও তো আমাদের ইম্পোর্ট করতে হয়। প্লাস এসব জিনিসগুলো ধরেন আমাদের নিত্য প্রয়োজনীয়, সেগুলো তো আমাদের ইম্পোর্ট করতেই হচ্ছে। দেশে আমদানি পরিমাণ বৃদ্ধি বা ব্যয়ের রেকর্ডকে সার্বিকভাবে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর প্রতীক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তবে এর বিপরীতে অর্থ পাচারের আশঙ্কাও করছেন তারা। অর্থনীতিতে এখন একটা কনফিডেন্স ফিরে আসছে, তো সবকিছু মিলে এটি একটি ভালো, আমি মনে করি যে একটা ইতিবাচক ইন্ডিকেটর আমাদের ইম্পোর্ট ব্যয় বেড়ে যাওয়া। এখন যেহেতু মানুষ আবার বাইরে যাওয়া শুরু করেছে, টাকা পাচারও বাড়বে, টাকার ব্যবহারটাও বাড়বে। সেটা ছাড়াও এটার প্রভাবে এবং চাহিদা বেড়ে যাওয়ার কারণে সামগ্রিকভাবে চাপ সৃষ্টি হচ্ছে। বাড়তি আমদানি ব্যয় পরিশোধে রিজার্ভের ওপর চাপ কমাতে রপ্তানির পাশাপাশি রেমিটেন্স বাড়ানোর দিকে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থ বিশ্লেষকরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। করোনার ধকল কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে নীলফামারীর সৈয়দপুরের 5 শতাধিক ঝুট শিল্প প্রতিষ্ঠান। এবার শীত মৌসুমে ভালো ব্যবসার আশায় বুক বেঁধেছে শিল্প সংশ্লিষ্টরা। শীতবস্ত্রের মজুদ গড়ে তুলতে ব্যস্ত গার্মেন্টস মালিক ও শ্রমিকরা। রফতানির অর্ডার পেলে ভারত, নেপাল ও ভুটানে পাঠানো হবে এসব শীতবস্ত্র। নীলফামারী থেকে সাকির হোসেন বাদলের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। নীলফামারী সৈয়দপুর শুধু উত্তর জনপদেই নয়, দেশের ঝুট কাপড় দিয়ে তৈরি শীতবস্ত্রের অন্যতম বাজার। এখানে রয়েছে 5 শতাধিক ঝুট কাপড় দিয়ে তৈরি ক্ষুদ্র মাঝারি গার্মেন্টস শিল্প কারখানা। শীত মৌসুমকে কেন্দ্র করে ঝুট কাপড় দিয়ে তৈরি হচ্ছে ট্রাউজার, হাফ প্যান্ট, টি শার্ট, জ্যাকেট ও শিশুদের বিভিন্ন ধরনের পোশাক। বর্তমানে শীতবস্ত্র, জ্যাকেট ও শিশুদের পণ্য ছাড়া বাকি সব পণ্যই রপ্তানি হচ্ছে বিদেশে। শীতের মৌসুমের কাজ অনেক ভালো পাচ্ছি, তো এই রকম কাজ যদি আমরা 12 মাসে পাই তো আমাদের অনেক ভালো হবে। আমাদের যে পর্যাপ্ত পরিমাণে মাল আছে, আলহামদুলিল্লাহ ব্যবসা আমরা ভালো করতে পারবো। ছোট বাচ্চাদের জ্যাকেট, মেয়েদের লেডিস কোট, বড়দের জ্যাকেট, শীতের ছোট ছোট বাচ্চাদের পোশাক, শীতের পোশাক, বিভিন্ন ধরনের পোশাক আর কি। পণ্যের গুণগত মান ভালো হওয়ায় দেশীয় বাজারে পাশাপাশি চাহিদা বাড়ছে পার্শ্ববর্তী দেশগুলোতেও। হাফ প্যান্ট, ট্রাউজার, গেঞ্জি যেটা আমরা জুট কাপড় দিয়ে তৈরি করে
ইন্ডিয়াতে আমরা যে এক্সপোর্ট করি সেটা কিন্তু আমরা এখনও করতেছি। এর পাশাপাশি সৈয়দপুর থেকে আমরা মাথার ক্যাপও কিন্তু আমরা প্রচুর এক্সপোর্ট করতেছি। সৈয়দপুরের তৈরি ঝুট কাপড় গার্মেন্টসের পণ্য ট্রাউজার, হাফ প্যান্ট, 3/4 প্যান্ট, ক্যাপ দীর্ঘ প্রায় 12 বছর ধরে ভারত, নেপাল ও ভুটানে রপ্তানি হচ্ছে। এসব গার্মেন্টস কারখানায় প্রায় 10,000 শ্রমিক কাজ করেন। সময় সংবাদ, নীলফামারী। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া সহ সব কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। গতকাল দুপুরে নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের হলরুমে আয়োজিত সভায় একথা বলেন তিনি। অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে সব বিষয় সঠিকভাবে হচ্ছে কিনা সেটা দেখার জন্য আমাদের মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে সচিব মহোদয়ের সাথে আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান সহকারে আমরা কিন্তু বেশ কয়েকবার বসেছি। আমাদের জেলার এই জনপ্রতিনিধি সমূহ সবাইকে আমরা আশ্বস্ত করতে চাই যে এই ক্ষেত্রে কোনো ধরনের ছাড় আমরা অবশ্যই দিব না। সামাজিক ও রাজনৈতিক শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ আগের চেয়ে অনেক তৎপর বলে জানিয়েছেন পুলিশের আইজি বেনজির আহমেদ। গতকাল দুপুরে বরিশাল পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। জনগণের জানমাল রক্ষায় পুলিশকে আরও অগ্রণী ভূমিকা পালনেরও আহ্বান জানান আইজিপি। এর আগে পায়রা ও বেলুন উড়িয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের 16তম বর্ষে পদার্পণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ সাদিকুল আরিফিন, বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ এবং আত্মমর্যাদাশীল জাতি, যেটি আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে চাই, সেই লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করতে চাই, দায়িত্ব পালন করতে চাই এবং অংশীদারিত্বের ভিত্তিতে, যেটাকে ইংরেজিতে বলে পার্টনারশিপ ইন পুলিশিং, আমরা অংশীদারিত্বের ভিত্তিতে পুলিশিং করতে চাই। বাগেরহাটে এক কৃষকের 3000 টমেটো গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। মৌসুমের এই সময়ে টমেটোর গাছ কাটায় দিশেহারা কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষক দাউদ মৃধা জানান, 74 শতক জমি লিজ নিয়ে ঋণের টাকায় টমেটো চাষ করছিলেন তিনি। জমি প্রস্তুত, রোপণ ও সার দেয়া সহ আনুষঙ্গিক কাজে এ পর্যন্ত খরচ হয়েছে অন্তত 3 লাখ টাকা। আর কয়েকদিন পরই এসব গাছ থেকে টমেটো তোলার কথা, কিন্তু তার আগেই রাতের আধারে সব গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এর আগের বছরেও এমন ক্ষতির শিকার হয়েছেন বলে অভিযোগ দাউদের। 3000 গাছে 200-250 মণ কাঁচা ফল এখন গাছে আছে, সব কেটে ফেলছে। আমি তো নিঃস্ব হয়ে গেছি, আমার অর্থ সম্পদ সব ধ্বংস করে দিয়েছে। কিভাবে বাঁচব? আর 15 দিন গেলে এই ফলগুলো পাক ধরতো এবং বিক্রি করার মতো হইতো। সকালে ঔষধ দেবো, গাছে করে আসে দেখি সব গাছ কাটা। আবেদন যেন এই বিচারটা যেন আমরা পাই। চাহিদা বাড়ায় হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে গম আমদানি। কিছুদিন আগেও এ বন্দর দিয়ে দিনে গড়ে 8 থেকে 10 ট্রাক গম আমদানি হলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 70 থেকে 80 ট্রাকে। এসব গম বন্দর থেকেই চলে বেচাকেনা। হিলি থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। দেশে আটা ময়দার চাহিদা বাড়ছে দিন দিন। চাহিদা বাড়ায় হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে গমের আমদানি। বর্তমানে প্রতিদিন গড়ে 70 থেকে 80 ট্রাক গম আমদানি হচ্ছে ভারত থেকে। নিঃসন্দেহে বন্দরের আমদানি বাড়ছে, ব্যবসায়ীরা উপকৃত হচ্ছেন। গমের ক্ষেত্রে ডিউটি রেট 0, দ্যাট মিনস কোনো ডিউটি লাগছে না। আর আমরা গম পণ্যটি দ্রুত শুল্কায়ন করে আমরা ছাড়করণ করছি, ফলে গমের আমদানি দিনকে দিন এখানে বৃদ্ধি পাচ্ছে। ব্যাপারীরা বন্দর থেকে আমদানি করা এসব পণ্য কিনে সরবরাহ করছেন ঢাকা, বগুড়া, সিলেট ও ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন এলাকার ফ্লাওয়ার মিলগুলোতে। পাইকারি দরে প্রতি কেজি গম বিক্রি হচ্ছে 28 থেকে 29 টাকায়। চাল বন্ধ হওয়ার পর থেকে এখন বর্তমান ভুট্টা আর গম এই কাজটা চলছে। গম বেশি বেশি ঢুকতেছে, আমাদের কাজ কাম ভালো হচ্ছে। ঢাকার থেকেও পার্টি আসে, অনেক জায়গার থেকে পার্টি আসে, এখান থেকে মাল কিনে নিয়ে যায়, অনেক সুবিধা, আমরাও মাল কিনে দেই। হিলি স্থলবন্দরের তথ্যমতে গত 12 দিনে এ বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়েছে 25,000 মেট্রিক টন গম। আর এসব গম আমদানিতে কোনো শুল্ক দেয়া হয়নি। সময় সংবাদ, হিলি। দেশের পর্যটনের অন্যতম আকর্ষণ প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। ভ্রমণ পিপাসুদের জন্য উন্মুক্ত থাকে বছরে 6 মাস। তাই পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ায় দ্বীপ ভ্রমণের সুযোগ হাতছাড়া করছেন না কেউ। তবে দ্বীপের সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটক ভ্রমণ সীমিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
এই দ্বীপ ঘুরে এসে আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। চারদিকে স্বচ্ছ নীল জলরাশি, তবে নেই সমুদ্রের গর্জন, নেই মানুষের কোলাহল, শুধু ভাসছে নৌকা। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ সেন্ট মার্টিন এটি। নারিকেল জিঞ্জিরামানি দেশের পর্যটকদের অবকাশ যাপনের অন্যতম স্থান, যা উপভোগে প্রতি বছর পর্যটকরা ছুটে আসেন সমুদ্রের জলরাশি ঘেরা এই প্রকৃতিতে। প্রবাল পাথরের প্রাচীরে আছড়ে পড়ছে সমুদ্রের নীল জলরাশি। প্রকৃতিকে নিবিড় চোখে দেখতে মৌসুমের শুরুতে পর্যটকরা ছুটে আসছেন প্রবাল দ্বীপে। সৌন্দর্য দেখে মুগ্ধ তারা। ছেলেমেয়ে অনেক আনন্দ করতেছে, আর একমাত্র এই সেন্ট মার্টিন আসার উদ্দেশ্যেই কক্সবাজার আসা। এখানে আসলে মেইনলি একটু ক্লিন আর একটু কোলাহল কম, একটু নিরিবিলি পরিবেশ। দীর্ঘ প্রায় 8 মাস পর দ্বীপে পা পড়েছে ভ্রমণ পিপাসুদের। তারা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেই বিষয়টি নজর রাখছেন জনপ্রতিনিধিরা। তারা কোনো ধরনের এটা হয়রানির শিকার না হয়, তারা সুন্দর মতো সেন্ট মার্টিনের সৌন্দর্য নীলাভূমিকে সুন্দরভাবে উপভোগ করবে। এদিকে জেলা প্রশাসন বলছে, অতিরিক্ত পর্যটকের চাপ থেকে দ্বীপের সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটক ভ্রমণ সীমিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। পরিবেশকে ঠিক রেখে যদি সেবা নিশ্চিত করতে হয় তাহলে অবশ্যই পর্যটকের একটা নিয়ন্ত্রণ রাখতে হবে। প্রতি বছর অক্টোবর মাসে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হলে পর্যটকরা ছুটে সেন্ট মার্টিনে, কিন্তু এবছর জেটি সংস্কারের কারণে তা 1.5 মাস পিছিয়ে যায়। যান্ত্রিকতার শহর ছেড়ে একটু প্রশান্তির খুঁজে পর্যটকরা ছুটে আসছেন দারুচিনির এই দ্বীপে। এতে প্রাণ পেয়েছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। একই সঙ্গে হাসি ফুটেছে দ্বীপের 10,500 বাসিন্দার। এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নে বাণিজ্যিক সেমিনারের সম্ভাবনাময় বাংলাদেশকে তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বাংলাদেশের তৈরি ক্ষুদ্র প্রযুক্তি বিশ্বব্যাপী জনকল্যাণে বিপ্লব ঘটাবে বলে আশা তার। শিবলি আল সাদিকের রিপোর্ট। আরব আমিরাতের দুবাইয়ে অন্তর্ভুক্তিমূলক ব্রেক থ্রু ইনোভেশন গ্লোবাল সাউথের অভিজ্ঞতা শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সেমিনারে বুধবার প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বাংলাদেশ সরকার এবং উন্নয়নশীল বিশ্ব কিভাবে একাডেমিক, শিল্প এবং তৃণমূল উদ্ভাবকদের একত্রিত করছে এবং বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক ও পরিবেশগত সমস্যাগুলো সমাধানের জন্য প্রযুক্তি ব্যবহার করছে সে সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে সেমিনারে। এবারের সিগনিফিকেন্সটা একদমই আলাদা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর একটা মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ অংশগ্রহণ করছে। এই কারণে এবারের এই এক্সপোর বাংলাদেশ প্যাভিলিয়নটি এ পর্যন্ত যতগুলি এক্সপো হয়েছে এরকম স্ট্যান্ড অ্যালোন প্যাভিলিয়ন কিন্তু এবারই প্রথম। এক্সপোতে আসার পরে এবং বাংলাদেশের অনেক প্রেজেন্টেশনগুলো দেখানো হয়েছে এবং বাংলাদেশের নতুন যে 100টি ইকোনমিক জোন হতে যাচ্ছে এবং সেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেটা ইন্টারন্যাশনালি ইন ফিউচারে বাংলাদেশের একটা গার্মেন্টসের পরে এই ইন্ডাস্ট্রিগুলো বাংলাদেশে ডেভেলপ হতে যাচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি এবং দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটের সহযোগিতায় A2I ইনোভেশন ল্যাব আয়োজিত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এবং সঞ্চালনা করেন A2I এর প্রকল্প পরিচালক ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। এই সব প্রোগ্রামের কারণে আমাদের বাংলাদেশের যত ভালো সাইটগুলো আছে সারা বিশ্ব দেখবে যে বাংলাদেশ আজকে কোথায়। এখানে একটু সেতুবন্ধন হচ্ছে যে মানে বিভিন্ন ব্যবসায়ী সম্বন্ধে একে অপর থেকে জানতে পারতেছেন এবং বাংলাদেশে বিনিয়োগের একটা সুযোগের জন্য তারা খোঁজ নিতেছেন কিভাবে করা যায়। সেমিনারে বক্তারা বলেন, স্থানীয় এবং আন্তর্জাতিক বেসরকারি খাতের সংস্থাগুলোর সঙ্গে অংশীদারিত্বের দিকে মনোনিবেশ করছেন তারা। সেমিনার শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখেন, পাশাপাশি দর্শনার্থীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে সংশ্লিষ্টদের তাগিদ দেন। দুবাই এক্সপোর মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দারুণ সুযোগ সৃষ্টি হয়েছে। সম্ভাবনাময় বাংলাদেশকে এই সময়ে কাজে লাগিয়ে বিশ্ব অর্থনীতিতে অচিরেই বাংলাদেশ এনার্জি টাইগারে পরিণত হবে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, দুবাই এক্সপো। কোভিডের টিকা ও ক্যান্সারের ওষুধ আবিষ্কার করে তাক লাগানো মার্কিন প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। ওষুধ ও প্রসাধনী 2টি ভাগে ভাগ হওয়ার সিদ্ধান্তে মার্কিন নাগরিকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে সেবার মান বাড়াতেই এমনটি করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ, কিন্তু এজন্য গুনতে হবে অন্তত $100 কোটি। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত জনসন অ্যান্ড জনসনের সদর দপ্তর। 1886 সালে মার্কিন এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু। এবার দুটি ভাগে ভাগ হতে চলেছে বিশাল এই কোম্পানি। ওষুধ ও প্রসাধনী দুটি ভাগে ভাগ হওয়ার কথা ইতিমধ্যে খবরের শিরোনাম হয়েছে, যাতে অনেক মার্কিন নাগরিকই খুশি। জনসন অ্যান্ড জনসন ভাগ হলে তা শেয়ারহোল্ডারদের জন্য সুবিধা বয়ে আনবে বলে মনে করা হচ্ছে। এছাড়া কর্তৃপক্ষ চায় দুই ভাগে বিভক্ত হয়ে আলাদা করে সেবা দিতে। করোনাকালে জনসনের ওষুধের অর্থাৎ টিকার চাহিদা বেড়েছে, কিন্তু কমেছে প্রসাধনী পণ্যের চাহিদা। তাই আলাদা দুটি প্রতিষ্ঠান করে মুনাফা ভাগ করতে চায় কর্তৃপক্ষ। জনসন অ্যান্ড জনসনের নামে থাকবে বৃহত্তর ফার্মাসিউটিক্যাল এবং মেডিকেল ডিভাইস ব্যবসা। এই বিভাগগুলো সাম্প্রতিক 3 মাসে প্রায় $1300 কোটি আয় করেছে। অপরদিকে প্রতিষ্ঠানের অধীনে থাকবে টাইলেনল, লিস্টারিন এবং ব্যান্ড এইডের মতো সুপরিচিত গৃহস্থালী ব্র্যান্ডগুলো। এই বিভাগটি সাম্প্রতিক ত্রৈমাসিকে প্রায় $3.7 বিলিয়ন আয় করেছে। প্রতিষ্ঠানের ঘোষণায় এটিকে দ্য নিউ কনজিউমার হেলথ কোম্পানি নামে উল্লেখ করা হয়েছে। এ ঘোষণার পর পুঁজিবাজারে প্রতিষ্ঠানটির শেয়ারের দর 1.2% বেড়েছে। বর্তমানে জনসন অ্যান্ড জনসনের মার্কেট ভ্যালু প্রায় $450 কোটি। তবে শঙ্কার কথা হলো, এই বিভক্তির জন্য খরচ পড়বে $100 কোটি। নতুন করে বসতে পারে ট্যাক্সও। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ভারতের রাজধানী নয়াদিল্লিতে তীব্র বায়ু দূষণের কারণে বেড়ে গেছে বায়ু বিশুদ্ধকরণ মেশিনের বিক্রি। এছাড়া বাড়ির ভেতরে অক্সিজেন সরবরাহ ঠিক রাখতে বিভিন্ন নার্সারি থেকে গাছ কিনতে ভিড় করছেন নগরবাসী। এর আগে বায়ু দূষণ পরিস্থিতি ক্রমেই খারাপ হওয়ায় সব স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। দীপাবলি উৎসবের পর থেকেই বিষাক্ত ধোঁয়ায় ছেয়ে গেছে দিল্লির বাতাস। তীব্র বায়ু দূষণের কারণে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না দিল্লিবাসী। দিশেহারা নগরবাসী এখন বিশুদ্ধ বায়ুর খোঁজে ছুটছেন বিভিন্ন নার্সারিতে। ঘরের ভেতর অক্সিজেন বাড়াতে সেখানে গাছ কিনতে ভিড় করছেন তারা। গবেষণায় দেখা গেছে বিশুদ্ধ অক্সিজেন সরবরাহে কার্যকর ভূমিকা রাখে ইনডোর প্ল্যান্ট। এ কারণেই ঘরের ভেতর সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি বিশুদ্ধ অক্সিজেন পেতে ইনডোর প্ল্যান্ট শুরু করেছেন অনেকে। আমার একটা ছাদ বাগান আছে। বায়ু দূষণ বাড়ায় সেটাকে আরো ভালো করে সাজানোর উদ্যোগ নিয়েছি। এখানকার নার্সারিতে ভালো ভালো গাছ রয়েছে, সেগুলো কিনতে এসেছি। বাসার জন্য কিছু গাছ কিনতে এসেছি। যেভাবে দূষণ বাড়ছে তাতে বেঁচে থাকাটা কষ্টকর হচ্ছে। ইনডোর প্ল্যান্ট করলে হয়তো রুমের ভেতর অন্তত মন ভরে নিঃশ্বাস নিতে পারবো। শুধু ইনডোর প্ল্যান্ট নয়, তীব্র বায়ু দূষণের কবল থেকে বাঁচতে এয়ার পিউরিফাইং মেশিন কিনছেন কেউ কেউ। দীপাবলি উৎসবের পর ইলেকট্রনিক এয়ার পিউরিফাইং মেশিনের বিক্রি ব্যাপক হারে বেড়ে গেছে বলে জানান ব্যবসায়ীরা। এর আগে দিল্লি কর্তৃপক্ষ বায়ু দূষণ পরিস্থিতি ক্রমাগত খারাপ হওয়ার কারণে সব স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। আগামী 21শে নভেম্বর পর্যন্ত সব ধরনের নির্মাণ কাজও নিষিদ্ধ করা হয়েছে। তবে পরিবহন এবং প্রতিরক্ষা সম্পর্কিত প্রকল্পগুলোর কাজ এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। এছাড়া দিল্লির 11টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 6টি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ইতালিতে যাত্রা শুরু করলো জাতীয় অনলাইন প্ল্যাটফর্ম। দেশটির প্রায় 8000 কাউন্সিল অফিসে ভিন্ন ভিন্ন ওয়েবসাইটের তথ্য একত্রে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চালু হলো প্ল্যাটফর্মটি। দেশটিতে বসবাসরত প্রায় 6 কোটি ইতালীয় নাগরিকের পাশাপাশি 50 লক্ষাধিক বিদেশিও পাবেন এর সুবিধা। সহজেই প্রয়োজনীয় সনদপত্র এবং তথ্য সংগ্রহের পাশাপাশি ভুল সংশোধন করা যাবে ওয়েবসাইট থেকে। ভেনিস থেকে মাকসুদ রহমানের তথ্য, ছবিতে রিপোর্ট। ইতালিতে বসবাসরত প্রায় 6 কোটি ইতালীয় নাগরিকের পাশাপাশি 50 লক্ষাধিক বিদেশি নাগরিকের জন্ম, মৃত্যু, বিয়ে, বসবাসের ঠিকানা, নাগরিকত্ব এবং সিভিল স্ট্যাটাস সার্টিফিকেট সংগ্রহ করতে কিংবা কোনো নামের ভুল সংগ্রহ করতে এতদিন প্রত্যেককে নিজ জেলার কমিউনে বা কাউন্সিল অফিসে যেতে হতো। ইতালির বাইরে থেকে তা সংগ্রহ করার কোনো উপায় ছিল না। সার্টিফিকেট সংগ্রহে নানা ভোগান্তির শিকার হতেন নাগরিকরা। এই সমস্যা নিরসনে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে 15ই নভেম্বর থেকে যাত্রা শুরু করেছে জাতীয় অনলাইন প্ল্যাটফর্ম। ইতালির আইন অনুযায়ী প্রতিটি সনদপত্রের মেয়াদ থাকে সর্বোচ্চ 6 মাস। মেয়াদ শেষে পুনরায় একই
সার্টিফিকেট সংগ্রহ করতে নির্দিষ্ট কাউন্সিল অফিসে যেতে হতো। এখন থেকে তা বিশ্বের যে কোনো স্থান থেকে সংগ্রহ করা যাবে। তবে এই ওয়েবসাইট সুবিধা পেতে পাবলিক ডিজিটাল আইডেন্টিটি সিস্টেম বা ন্যাশনাল সার্ভিস কার্ডের প্রয়োজন হবে। ইতালিয়ান সরকারের নেওয়া পদক্ষেপের ফলে আমরা প্রবাসীরা সবথেকে বেশি উপকৃত হব, কারণ এর মাধ্যমে বাংলাদেশে এবং ইটালিতে বসে ইটালির যে কোনো জায়গা থেকে যে কোনো ধরনের সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে আমরা হাতে পেতে পারি। এই সুবিধা আমরা এবং আমাদের পরবর্তী জেনারেশন পাবে। বর্তমানে কমিউনিটিতে গেলে আমাদের দীর্ঘক্ষণ লাইন অপেক্ষা করতে হয় এবং কোভিডের কারণে আমরা অনেক সার্টিফিকেট উঠাতে পারিনি, এবং ইটালিয়ান সরকারের নেওয়া পদক্ষেপের ফলে আমরা অনলাইনের মাধ্যমে যে কোনো ধরনের সার্টিফিকেট কম্পিউটার দ্বারা প্রিন্ট করতে পারবো। এজন্য ইটালিয়ান সরকারকে অনেক ধন্যবাদ। জাতীয় অনলাইন প্ল্যাটফর্মটি দেশটিতে স্থায়ীভাবে বসবাসরত ইতালীয় ও বিদেশি নাগরিকদের তথ্যের অধিক নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সময় সংবাদ, ইতালি। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মাদারীপুর শহরের 1.25 কিলোমিটারের শকুনি লেকের পাড়ে ব্যস্ততা শুরু হয় স্বাস্থ্য সচেতন মানুষের। ডায়াবেটিস, কিডনি সহ বিভিন্ন রোগে আক্রান্তরা শরীর চর্চায় নেমে পড়েন। এই মুহূর্তে লেক পাড়ে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। অভিজিৎ, ইমা, আপনাকে সর্বপ্রথম বলে রাখি যে মাদারীপুর শহরের যে শকুনি লেক, সেই শকুনি লেক 1.25 কিলোমিটার শকুনি লেক রয়েছে। এই লেকে ভোর 5:30 থেকে সকাল 8টা পর্যন্ত বিভিন্ন বয়সের মানুষ শরীর চর্চা করে থাকেন। এখানে শরীর চর্চা করার উদ্দেশ্য হলো শরীরকে স্বাভাবিক রাখতে এবং সারাদিন যাতে কর্মক্ষেত্রে যাতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয় সেজন্য কিন্তু শরীরচর্চা করে থাকেন। এছাড়া বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন যারা ডায়াবেটিস, কিডনি সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত, তারা কিন্তু সকালে এখানে আসেন, হাঁটাচলা করেন এবং বিভিন্ন ধরনের শরীরচর্চা করে থাকেন। তো এখানে আমরা আজকে দেখেছি যে নারী পুরুষ একত্রে হয়ে দলবদ্ধ হয়ে তারা কিন্তু এখানে শরীরচর্চা করেন। ফলে যে শরীরের যে গঠন, সেই গঠনকে স্বাভাবিক রাখতে কিন্তু তারা এখানে শরীরচর্চা করেন। এছাড়া আমরা দেখেছি লেকের পাশে অনেকে ফুটবল খেলা থাকেন। এখন তারা যারা ফুটবল খেলছেন তারা যেমনটা বলছেন যে এখানে ফুটবল খেললে তাদের শরীরের যে আলাদা একটি শক্তি তৈরি হয়, ইমেজ তৈরি হয়, সেটি কর্মক্ষেত্রে কিন্তু অনেকটা কাজে লাগে এবং শরীর এবং দেহ এবং মনকে স্বাভাবিক রাখতে কিন্তু তারা এখানে শরীরচর্চা করে থাকেন। তো এখানে অনেক যারা শরীরচর্চা করেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আপনাদের কোনো চাওয়া বা দিক নির্দেশনা আছে কিনা বা আপনাদের কোনো এখানে সমস্যার সৃষ্টি হয় কিনা। আসসালামু আলাইকুম। আমার ইনশাল্লাহ এই যে ভালো লাগতেছে, ইনশাল্লাহ এই যে আগে আসতাম না, এখন আসতেছি। ইনশাল্লাহ আমার শরীরের দিক দিয়ে অনেক ভালো লাগতেছে। আগে মাজা ব্যথা ছিল, এখন ইনশাল্লাহ মাজা ব্যথাটা কমে গেছে গিয়া, এবং শরীরে অনেক জায়গায় ব্যথা ছিল তাও কমে গেছে গিয়া। ইনশাল্লাহ আমার অনেক ভালো লাগতেছে। কিন্তু আসলে কি এই জায়গায় একটু পরিষ্কার করে রাখলে একটু ভালো হয়। যেমন অনেক জায়গা আছে একটু নোংরা ওগুলো একটু পরিষ্কার করে রাখতে হবে। ইমা, শুনছিলেন যে এখানকার যে রাতে হাঁটতে বের হওয়া মানুষদের মধ্যে একজন বলছেন যে শহরের শকুনি লেকের বিভিন্ন স্থানে অপরিষ্কার রয়েছে, ফলে তারা পরিষ্কার পরিচ্ছন্নতার দাবি তুলেছেন। আমরা আরেকজনের সাথে কথা বলবো যে এখানে আপনাদের কোনো ধরনের চাওয়া আছে কিনা বা কোনো সমস্যা সৃষ্টি হয় কিনা এখানে। আপনাকে অনেক ধন্যবাদ, সময় টিভিকে ধন্যবাদ আমাদের এখানে সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমরা এখানে প্রতিদিন শতের ব্যানারে ব্যায়াম করে থাকি। আমাদের এখানে অনেক সমস্যা আছে, যে সমস্যাগুলি আমরা বারেই মাননীয় জেলা প্রশাসক এবং মাননীয় মেয়র মহোদয়কে আমরা অবগত করেছি। তারা যথেষ্ট চেষ্টা করেছেন এবং তার জন্য অচিরেই এই যে আমাদের যে সমস্যাগুলি আছে, যেমন এখানে ময়লা ফেলা হয় সকালবেলা, প্রত্যেকদিন গন্ধে আমরা এখানে ব্যায়াম করতে অনেক সমস্যা হয়ে যায়। তারপরে এখানে শত লোক প্রতিদিন সকালে হাঁটাচলা নাই। এখানে আমাদের একজন ব্যায়াম করার সময় আমি গতকালকে দেখলাম যে একজন হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে, তাকে যে একটু পানি দেওয়া হবে সেই পানিটুকু আমরা পর্যন্ত পাইনি। এদিকে লেক থেকে পানি আনতে যাবো, তাও এখানে ব্যারিকেড দেওয়া, পানি আনার কোনো সুযোগ নেই। মাননীয় প্রশাসনে যারা আছেন তাদেরকে বিনীত নিবেদন যেন আমাদের এই টিউবওয়েল এবং যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি দ্রুত সমাধান করে দেন। ধন্যবাদ। তো শুনছিলেন যে ইমা, যে এখানকার যারা সকালে শরীরচর্চা করে থাকেন তারা যেমনটা দাবি করছেন যে এখানে অধিকাংশ স্থানে নোংরা থাকে এবং সুপ্রিয় পানি এবং টয়লেটের অভাব রয়েছে। এগুলো যদি তাদের পূর্ণ করা হয় তাহলে কিন্তু তাদের এখানে শরীরচর্চার গতি বাড়বে এবং তারা স্বাচ্ছন্দ্যে কিন্তু তারা এগুলো করতে পারবেন। এছাড়া 1.25 কিলোমিটার যে শকুনি লেক, এই শকুনি লেকে কিন্তু সৌন্দর্য বর্ধন করা হয়েছে।
ফলে কিন্তু এখানে যদি দর্শনার্থী বা যারা পেরাতে হাঁটতে বেরোন তাদের সংখ্যা কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। এখানকার যারা শরীরচর্চা করেন তাদের মধ্যে আরো একজন আমরা একজনের সাথে কথা বলবো যে আপনাদের কোনো এখানে কোন কোন ধরনের সমস্যা সৃষ্টি হয়, আপনাদের কি দাবি আছে? আমরা এখানে অনেক বয়স্ক লোক আসি সকালবেলা হাঁটার জন্য। অনেক সময় আমাদের পানির পিপাসা লেগে যায়, আমাদের পানি খাওয়ার কোনো ব্যবস্থা নাই। একটা ডিপ টিউবওয়েল খুবই প্রয়োজন, আমাদের জন্য একটা ডিপ টিউবওয়েল যদি ব্যবস্থা করে দেন তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে। দ্বিতীয়ত হলো অনেক বয়স্ক মানুষ হাঁটতেছে, তাদের বাথরুমের সমস্যা দেখা দিছে। এমন কোনো জায়গা নাই যেখানে গিয়ে সে বাথরুম সারতে পারবে, এমন অবস্থা হয় তার বেকায়দা অবস্থা হয়ে যায়। যার কারণে আমরা চাচ্ছি যে আমাদের এই ধরনের সমস্যাগুলি বাথরুম এবং টিউবওয়েল এবং আমাদের যা ব্যায়াম করি আমরা সকালবেলা ব্যায়াম করার আমাদের একটা জায়গার অভাব। যে জায়গাটার উপর দাঁড়াই আমরা ব্যায়াম করি এই জায়গাটা নিচেও ভাঙা, ফ্লোরটা ভাঙা। ধন্যবাদ। ওনাদের এখানকার যে অধিকাংশ লোকেরই কিন্তু যারা পেরাতে হাঁটতে বেরোন তারা দাবি করছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং টয়লেট এর পাশাপাশি বাথরুম এখানে যদি স্থাপন করা হয় তাদের স্বাচ্ছন্দ্যে তারা শরীরচর্চা করতে পারবেন এবং চলাফেরা করতে পারবেন। তো এই ছিল আমার কাছে শহরের শকুনি লেক থেকে পেরাতে যে হাঁটতে বের হয় মানুষজন তাদের সর্বশেষ খবর। মাদারীপুরের লেকপাড় থেকে আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। 11 ডিসেম্বর থেকে দেশের মাটিতে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপ। 5 দেশের অংশগ্রহণে হবে এবারের আসর। টুর্নামেন্টের সূচি প্রকাশ করা হয়েছে। অংশগ্রহণকারী দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। সবগুলো খেলা হবে রাজধানীর কমলাপুর স্টেডিয়ামে। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ বিকেল 3টা ও সন্ধ্যা 7টায়। 11 ডিসেম্বর নেপালের সঙ্গে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। 13, 17 ও 19 ডিসেম্বর যথাক্রমে ভুটান, ভারত, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলবে বাংলার জয়িতারা। 8 ডিসেম্বর দেশে আসবে অংশগ্রহণকারী দেশগুলো। টুর্নামেন্টের ফাইনাল হবে 22 ডিসেম্বর। বাংলাদেশ ছাড়াও আরও 4টা টিম আসবে, টোটাল 5টা টিমের খেলা। টিমগুলো কিভাবে থাকবে, তাদের অ্যাকোমোডেশন কোথায় হবে, তাদের সিকিউরিটি কি হবে, কোভিড-19-এ তাদের কিভাবে বায়োবাবল মেনটেন করবে, এভরিথিং সব কিছু যেন প্রপারলি হয়। আর যেহেতু বাংলাদেশ হোস্ট করছে সেহেতু বাংলাদেশ যেন সেটা সম্মানের সাথে করতে পারে, এই সব কিছু নিয়ে ডিসকাস করা ছিল। বাইরের কোনো টিমের সাথে খেলার কোনো প্রস্তুতি এই মুহূর্তে নেই। আমাদেরই যারা সিনিয়র টিম তাদের সাথেই খেলবে, তাদের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলেই ওরা এই টুর্নামেন্ট ফেস করবে। হকির খবর। প্রিমিয়ার লিগ হকিতে 2 চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে শেষ হাসি হেসেছে মোহামেডান। আর্জেন্টাইন মেনিনি ঝলকে 4-0 গোলে হেরেছে ঢাকা আবাহনী। 19 নভেম্বর থেকে শুরু হচ্ছে লিগের সুপার 5-এর লড়াই। হকির মাঠে আবাহনী মোহামেডান দ্বৈরথ। ফুটবল, ক্রিকেট যেখানেই এ দু দলের লড়াই হোক না কেন মাঠে উত্তেজনা ছড়াবেই। তবে সবাইকে অবাক করে দিয়ে প্রিমিয়ার লিগ হকিতে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে 2 চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই। তবে শুরুতে যে উত্তেজনা ছিল সেটা মাঠে ছড়ায়নি। মোহামেডানের কাছে টিকতেই পারেনি আবাহনী। দু দলই হেরেছিল মেরিনার ইয়াংসের কাছে। টিকে থাকতে জয় বড় প্রয়োজন ছিল আবাহনী মোহামেডানের। ম্যাচের আগে আবাহনী উড়িয়ে এনেছিল 3 ডাচ খেলোয়াড়। মোহামেডান হেঁটেছে ল্যাটিন অঞ্চলে, তারা আনে 2 আর্জেন্টাইন। শেষ পর্যন্ত আর্জেন্টাইনেই ফুটেছে মোহামেডানের হাসি। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারে আর্জেন্টাইন জোয়াকিম মেনিনির গোলে এগিয়ে যায় সাদা কালোরা। 5 মিনিটে অধিনায়ক রাসেল মাহমুদ জিমির স্কোয়ার পাস থেকে রিভার্স হিটে গোল করেন এই আর্জেন্টাইন। দ্বিতীয় কোয়ার্টারে সাদা কালোদের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা চালায় আবাহনী, তবে কাজের কাজ কিছুই করতে পারেনি তারা। তৃতীয় কোয়ার্টারের দ্বিতীয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে মোহামেডানকে এগিয়ে নেন পাকিস্তানের তাসওয়ার আব্বাস। চতুর্থ কোয়ার্টারে মোহামেডান পায় আরও 2 গোল। 49 মিনিটে ভারতের সুনীলের স্কোয়ার পাসে গোল করেন রাজীব দাস। এর মাত্র 3 মিনিট পরেই উৎসবের উপলক্ষ আনেন আর্জেন্টাইন মেনিনি। আবাহনীর ডিফেন্ডারদের কাটিয়ে রিভার্স হিটে গোল করেন তিনি, আর তাতেই জয়ের উল্লাসে মাঠ ছাড়ে মোহামেডান। লিগের প্রথম পর্ব শেষে 33 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মেরিনার্স। 30 পয়েন্ট নিয়ে 2-এ মোহামেডান। মেরিনার্স থেকে 6 পয়েন্ট পেছনে আছে আবাহনী। 19 নভেম্বর থেকে শুরু হবে সুপার 5। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। 3রা ডিসেম্বর থেকে 64 জেলাতে শুরু হচ্ছে বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপ। হোম অ্যাওয়ে পদ্ধতিতে হবে টুর্নামেন্টের সব ম্যাচ। সারা দেশকে 8 থেকে 9টি ভাগে ভাগ করা হবে।
বাছাই পর্বের সেরা 10টি দল খেলবে মূল পর্বে, যার মধ্যে থাকবে 2টি সার্ভিসেস দল। প্রতিটি দল ন্যূনতম 6টি ম্যাচ খেলার সুযোগ পাবে। এর মধ্যে 3টি ম্যাচ হোম ও 3টি ম্যাচ অ্যাওয়ে পদ্ধতিতে খেলার সুযোগ পাবে দলগুলো। প্রতিটি দলকে 1 লক্ষ টাকা প্রাইজ মানি দেওয়া হবে। এছাড়াও প্রতিটি দলকে 2 সেট জার্সি দেওয়া হবে। পুরো টুর্নামেন্টের জন্য বাফুফে বাজেট রেখেছে 2 কোটি টাকা। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের খবর। সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ আর্চারি ফেডারেশনের ব্যবস্থাপনায় 22তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে জোড়া পদক জিতেছে বাংলাদেশ। সকালে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে রিকার্ভ নারী দলগত ইভেন্টে ভিয়েতনামকে 5-3 সেটের ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের দিয়া নাসরিন ও বিউটি। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে এটি ছিল বাংলাদেশের প্রথম পদক। এদিকে নারীদের পর পুরুষদের দলগত ইভেন্টে কাজাখস্তানকে 6-2 সেটে হারিয়ে ব্রোঞ্জ জয় করেছেন রোমানসানা, হাকিম আহমেদ রুবেল ও রামকৃষ্ণ সাহা। এশিয়ান চ্যাম্পিয়নশিপে এখনও বড় পদক জয়ের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। দ্বৈত মিশ্র ইভেন্টে এরই মধ্যে ফাইনালে উঠেছে দিয়া রুবেল জুটি। আগামী শুক্রবার এই ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। বড়দিন উদযাপন প্রস্তুতির খবর। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনের বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। উৎসব ঘিরে বিশ্বের বিভিন্ন দেশে চলছে উদযাপনের প্রস্তুতি। রং বেরঙের আলোকসজ্জা ও নানাভাবে সাজানো হচ্ছে বিভিন্ন গির্জা ও ঐতিহাসিক স্থান। আর এই দৃশ্য উপভোগে এখন থেকেই ভিড় করছেন দর্শনার্থীরা। দরজায় কড়া নাড়ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এই উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে দিনটি উদযাপনের প্রস্তুতি। বর্ণিল আলোকসজ্জায় সাজানো হচ্ছে বিভিন্ন দেশের গির্জা ও ঐতিহ্যবাহী স্থাপনাগুলো। ক্রিসমাস ট্রিতেও দেখা মিলছে নানা রঙের আলোর ঝলকানি। বড়দিনের উৎসবকে ঘিরে নানা সাজে সেজেছে লন্ডনের কিউ শহর। ঝকমকে আলোয় সজ্জিত করা হয়েছে দেশটির ঐতিহ্যবাহী বোটানিক্যাল গার্ডেন। ব্যবহার করা হয়েছে অন্তত 1 লাখের মতো নানা রঙের বৈদ্যুতিক বাতি। এরই মধ্যে বাগানটি দেখতে সেখানে ভিড় করছেন দর্শনার্থীরা। এদিকে করোনা মহামারীর উদ্বেগের মধ্যেই বড়দিনের প্রস্তুতি নিচ্ছে ফ্রান্সের প্যারিসিয়ানরা। ফ্রান্সে বর্তমানে করোনার প্রকোপ আবারও বাড়তে শুরু করেছে। লকডাউনের আওতায় আনা হতে পারে বেশ কয়েকটি অঞ্চল। এর মধ্যেই বড়দিন উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন সেখানকার বাসিন্দারা। শহরটির স্টোরগুলো সাজানো হয়েছে নানা অবয়বের পুতুল দিয়ে। সেগুলো দেখতে ছুটে আসছেন শহরবাসী। যে কোনো সময় আমরা আবারও লকডাউনের আওতায় আসতে পারি, তাই এখনই বড়দিন উপলক্ষে কি ধরনের প্রস্তুতি চলছে তা দেখতে এসেছি। 25 ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে বড়দিন পালিত হয়। রাইসা জান্নাত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইনের বাইরে কিছু করার নেই, গণভবনে প্রধানমন্ত্রী। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ে।